টুনি তার বাসা আর ডিম উঠিয়ে সামনের দিকে চলে যায়। কবুতর ভাইয়া, আমি আজই জঙ্গলে এসেছি। আমি কি আপনার সাথের গাছটার সাথে আমার বাসাটাকে রেখে থাকতে পারি? টুনি, এখানে এত খাবার নেই যে তুমি খেতে পারবে। এখানে আমরা অনেক কষ্ট করে বেঁচে আছি। আচ্ছা ঠিক আছে, আমি সামনে চলে যাচ্ছি। টুনি তার বাসা আর ডিম উঠিয়ে সামনের দিকে চলে যায়। একটি সুরক্ষিত গাছ দেখে সে তার বাসাটাকে সেখানে স্থাপন করে। টুনি তার বাসাতে বসতে না বসতেই সেখানে কালু আর চামেলি কাক এসে পড়ে। এই ছোট পাখি, এখানে তুমি কি করতে যাচ্ছ? আমি এই গাছের ডালটাতে একটা বাসা বানিয়ে এখানে থাকতে চাই। না না, এই গাছ আর জঙ্গল আমাদের। যদি তুমি এখানে থাকো তাহলে তুমি এখানকার খাবারও খাবে এবং আমাদের সব খাবার শেষ হয়ে যাবে। আমরা কোনো অপরিচিত পাখিকে আমাদের জঙ্গলে থাকতে দেই না। শোনো টুনি, তুমি এখান থেকে এখনই চলে যাও, তা না হলে আমরা তোমাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেব। বেচারি টুনি ভয় পেয়ে যায় আর সে তার বাসা আর ডিম উঠিয়ে সেখান থেকে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখনই টুনি সামনে একটি ঘর দেখতে পেল। টুনি সেই ঘরের দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে তোতা বাইরে বের হলো। আসলে আমি আজই জঙ্গলে এসেছি। জঙ্গলের কোনো পাখি আমাকে কোনো জায়গাতেই আমার বাসাটাকে বানাতে দিচ্ছে না। আপনি দয়া করে এই রাতটা আপনার ঘরে আমাকে আশ্রয় দিন। কাল সকাল হতে না হতেই আমি এখান থেকে চলে যাব। এখানকার পাখিরা শুধু নিজেদের সুবিধা অসুবিধা হচ্ছে, তারা তোমাকে এখানে থাকতেই দিবে না। কিন্তু তুমি আজ রাতটা আমার ঘরে কাটিয়ে দিতে পারো, কেউ যেন টের না পায়। তাই কাল সকাল হতে না হতেই তোমাকে এখান থেকে জলদি চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তোতা ভাইয়া, আমি কাল সকাল সকালে এখান থেকে জলদি চলে যাব। টুনি তোতার ঘরে চলে যায় এবং সে তার বাসাটা একটা কোণায় রেখে আরাম করে ঘুমিয়ে পড়ে। ভোর হতে না হতেই চামেলি আর কালু তোতার বাসায় এসে পড়ে এবং জোরে জোরে দরজায় কড়া নাড়তে থাকে। আরে কালু, চামেলি, কি হয়েছে? তোমরা কি আমার দরজা ভেঙে ফেলবে নাকি? বের করো, বের করো ওকে নিজের ঘর থেকে। আমরা সব জানি তুমি ওই ছোট টুনিকে নিজের ঘরে আশ্রয় দিয়েছো। তখনই ছোট টুনি তার বাসাটাকে নিয়ে বাইরে এসে পড়ে। আপনারা প্লিজ তোতা ভাইয়ের সাথে ঝগড়া করবেন না। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আমি তো শুধু এই রাতটার জন্যই তোতা ভাইয়ের ঘরে আশ্রয় নিয়েছিলাম। অনেক খারাপ, অনেক খারাপ। আমার জঙ্গলের পাখিগুলো অনেক খারাপ। তাহলে তুমিও চলে যাও। যাও, তুমি অন্য কোনো জঙ্গলে চলে যাও, মোটা ঠোঁটওয়ালা ফালতু তোতা। ছোট টুনি সেখানে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ওই জঙ্গলের আগে একটি সাগর ছিল। টুনি পাখি সেই সাগরের ওপর দিয়ে উড়তে উড়তে অন্য একটি জঙ্গলে চলে যায়। ওই জঙ্গলটাতে সব জায়গাতে ফুল আর ফুল, ফল আর ফল ছিল। সেখানকার গাছে একটা তোতা বসেছিল। আরে ছোট পাখি, তুমি কি এখানে থাকতে এসেছো? হ্যাঁ তোতা ভাই, আমি কি এই জঙ্গলে থাকতে পারি? অবশ্যই থাকতে পারবে। আমি তো এখানে একাই থাকি। এই জঙ্গলে খাবারের কোনো অভাব নেই, ফল আছে এবং ধানও আছে। এই কথা শুনে টুনি পাখি অনেক খুশি হয়ে যায়। টুনি পাখি সুন্দর একটি গাছ দেখে নিজের বাসাটাকে সেখানেই রাখে। বৃষ্টির মৌসুম কয়েকদিন পরেই আসবে। বৃষ্টি আসার আগে আগেই আমি এই জঙ্গলে বড় একটা কাঠের ঘর বানিয়ে নেব। এভাবেই দিন কাটতে থাকে। সবসময় আবহাওয়া একরকম থাকে না। হঠাৎ কাকদের জঙ্গলে অতি বৃষ্টি শুরু হয়ে গেল। সব গাছের ফল আস্তে আস্তে শেষ হয়ে গেল। সবাই ক্ষুধার জ্বালায় মরমর অবস্থা। কারো বাসায় কোনো খাবার ছিল না, আর তার উপর সবসময় বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। 2 দিন এভাবেই কেটে যায়। তারপর একদিন কালু, চামেলি আর কবুতর তোতার কাছে যায়। কালু, আমি তো ক্ষুধার জ্বালায় মরে যাব। তোতা, আমরা এখানে থাকলে তো ক্ষুধার জ্বালায় মরেই যাব। আমাদের অন্য কোনো জঙ্গলে চলে যাওয়া উচিত। সাগরের ওই পারে একটা জঙ্গল আছে, সেখানে আমার পরিচিত একটা তোতা আছে। আমরা সেখানেই যেতে পারি। তারপর তারা সামনের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা সাগরের ওপর দিয়ে উঠতে থাকলো। এত বৃষ্টির ভেতরে ওড়াটা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু তারা সবাই ভালোভাবে সেই নদীটাকে পার হয়ে জঙ্গলে এসে পড়ে। আর তারা
টুনির বাসার ঠিক পাশের গাছটাতেই এসে পড়ে। কালু দেখো, সামনে কারো ঘর দেখা যাচ্ছে, চলো আমরা সবাই সেখানেই যাই। যদি ওই পাখিটা আমাদেরকে তার ঘরে আশ্রয় দেয় তাহলে আজ আমাদের জান বেঁচে যাবে, তা না হলে আমরা এই বৃষ্টিতেই মারা যাব। মনে হয় আমার বন্ধু এখান থেকে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে। তাহলে চলো আমরা সবাই ওই ঘরেই আশ্রয় নিই। তারপর তারা সবাই গিয়ে সেই ঘরের কড়া নাড়ে। একটু পরেই ভেতর থেকে টুনি বাইরে আসে। তখন তাদের সবার মনে পড়ে যায় যে তারা তো এই টুনি পাখিকে তাদের জঙ্গলে কোনো আশ্রয় দেয়নি। সবাই তো তাকে ধাক্কা মেরে সেই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল। আরে এই টুনি তো আমাদের কখনোই সাহায্য করবে না। আমরা তো আমাদের জঙ্গল থেকে ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আমরা তো ওর সাথে অনেক খারাপ আচরণ করেছিলাম। আমাদের মাফ করো টুনি, আমরা ভেবেছিলাম এই বাড়িটা অন্য কারোর। বন্ধুরা, তোমরা ঘাবড়ে যেও না। তোমরা আমার সাথে খারাপ আচরণ করেছিলে, এর মানে এটা নয় যে আমিও তোমাদের সাথে খারাপ আচরণই করব। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। তোমরা সবাই আমার ঘরের ভেতরে এসে পড়ো। তারপর কালু, চামেলি আর কবুতর টুনির কাছে ক্ষমা চায়, আর তারা টুনির ঘরে আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে বৃষ্টি থেকে বাঁচায়। তেঁতুলপুর গ্রামে নীলা নামের এক মেয়ে বসবাস করত। তার একজন ভাই ছিল যার নাম নিলয়। তাদের দুই ভাই বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তারা তাদের সৎ মা সেলিনা ও সৎ বোন শিলার সাথে বসবাস করত। সৎ মা তাদের দুই ভাই বোনকে অনেক জ্বালাতন করত। শিলা দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু নীলা দেখতে খুবই সুন্দর ছিল। সৎ মা তাই নীলার সাথে খুবই খারাপ ব্যবহার করত। একদিন নীলার সৎ মা তাকে বলল, নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। এখনই নিয়ে আসছি মা। নীলা তার সৎ মায়ের জন্য দুধ নিয়ে এলো। তখন তার সৎ মা কিছু একটা কালো জাদু করছিল। এই নিন মা, আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি। গ্লাসটাকে টেবিলের ওপর রেখে চলে যাও এখান থেকে। নীলা গ্লাসটি রেখে বাড়ির বাইরে চলে এলো এবং মন খারাপ করে বসে রইল। তখন নীলার ভাই নীলা এলো সেখানে। কি হয়েছে নীলা, মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়নি ভাই, কিছু হয়নি। আমার কাছে কিছু লুকিও না বোন, আমি সব জানি। ভাই, কেন মা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আমরা তার কেউই না? তার কথায় মন ছোট করো না, আমি তো আছি তোমার সাথে, চিন্তা করো না। আমি জানি তুমি আমার সাথে সব সময় থাকবে, এই জন্যই আমি চিন্তা করি না। এই কথা বলে নীলা আবার তার কাজে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে এবং তাদের সৎ মা তাদের এভাবেই যন্ত্রণা দিতে থাকে। সে নীলাকে দিয়ে ঘরের সকল কাজকর্ম করাতো, আর সে ও তার মেয়ে শিলা সারাক্ষণ গল্প করতে থাকতো। নীলও সারাদিন কাজ করত। কাজ করতে করতে সেও বিরক্ত। একদিন নীলা ও নিলয় পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলো এবং তারা সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে গেল এক বনে। এরপর যখন তারা ক্লান্ত হয়ে পড়লো, তারা একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা। নীলা, আমাকে এক কাপ চা দাও জলদি। কোনো সাড়া শব্দ না পেয়ে সে নীলাকে আবার ডাকলো। তারপর সে বুঝতে পারলো যে বাড়িতে কেউ নেই, তাই সে জলদি তার রুমে গেল এবং সে তার জাদুর কাচের বলের সাহায্যে জানতে চাইল যে নীলা কোথায় আছে, এবং সে জানতে পারলো যে নীলা এবং তার ভাই নিলয় দুজনেই একটা গাছের নিচে ঘুমিয়ে আছে। ভালো হয়েছে, এরা দুজনেই পালিয়ে গেছে। এখন এরা দেখবে বনে থাকাটা তাদের জন্য কত কষ্টকর হবে। এটা বলার পর সেলিনা তার কাচের বলের থেকে বনের পানিতে একটা জাদু করে আর বলে, যদি তারা এই বনের পানি পান করে তবে তারা বনের বন্য প্রাণী হয়ে যাবে। হা 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 হা। ওদিকে সকালবেলা নীলা ও নিলয় ঘুম থেকে উঠে। তারা দেখে যে তারা বনের মধ্যে অনেক দূর এসে গেছে। এখান থেকে তাদের গ্রাম অনেক দূরে এবং কেউ তাদের এখানে খুঁজে পাবে না। কিছুক্ষণ হাঁটার পর নিলয়ের পানির পিপাসা পেলে সে পুকুরে পানি পান করতে আসে।
যখন সে পানি পান করার জন্য হাতে নেয় তখন তারা পানি থেকে একটা শব্দ শুনতে পায়। তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি বনের বন্য প্রাণী হয়ে যাবে। ভাই, তুমি এই পানি পান করো না, আমার ভয় করছে। নিলয় নীলাকে আর কিছু না বলে পানি পান করলো না এবং তারা আবার হাঁটতে শুরু করলো। আর কিছুক্ষণ হাঁটার পর নিলয় নীলাকে বলল, আমি যদি রাস্তায় অন্য কোনো পুকুর দেখি তাহলে আমি সেখান থেকে পানি পান করব। আমার সত্যিই অনেক পিপাসা পেয়েছে। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। তারপর নীলা ও নিলয় অনেক দূর হাঁটলো, কিন্তু তারা কোনো পুকুর দেখতে পেল না। কিন্তু নিলয় হঠাৎ করে পানির শব্দ শুনতে পেল। তারপর তারা পুকুরের সামনে গেল। নিলয় পানি পান করার জন্য হাতে নিতেই একটি শব্দ হলো। দাঁড়াও, তুমি যদি এই পানি পান করো তবে তুমি বনের বন্য প্রাণীতে পরিণত হবে। ভাই, তুমি এই পানি পান করো না। আমার খুব পানি পিপাসা পেয়েছে। এই কথা বলেই নিলয় পানি পান করে ফেলে এবং সাথে সাথে নিলয় একটি হরিণে পরিণত হয়। আমি তোমাকে বলেছিলাম এই পানি পান করো না, দেখলে তো কি হলো। এখন তুমি আর কোথাও যেও না, বনে অনেক হিংস্র প্রাণী রয়েছে, তোমার ক্ষতি হবে। কিছু দূর হাঁটার পর তারা একটি ঘর দেখতে পায়, যেখানে থাকার জন্য অনেক পুরাতন জিনিসপত্র রয়েছে, কিন্তু এখানে কেউ বাস করে না। ভাই, আজকে থেকে আমরা এখানেই থাকবো, আমাদের কাছে এর চেয়ে ভালো জায়গা নেই থাকার মতো। এই কথা শুনে হরিণটি কথা বলার চেষ্টা করে এবং তার মুখ দিয়ে কথা বের হয়। ঠিক আছে বোন। এটা দেখে যে হরিণটি কথা বলতে পারছে, নীলা খুবই খুশি হলো। এরপর সে একটি কাপড় পরিষ্কার করে তাতে তারা দুইজনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নীলা ও নিলয় বনের মধ্যে গিয়ে কিছু ফল নিয়ে আসে খাবার জন্য। এভাবেই কিছুদিন যায়, কিন্তু এখন নিলয়কে নিয়ে থাকা নীলার জন্য কঠিন হয়ে পড়েছে। নিলয়কে বাইরে ঘুরতে যেতে দেওয়া খুবই বিপজ্জনক, তাই নীলা নিজেই নিলয়ের জন্য ঘাস কেটে নিয়ে আসে। এরপর একদিন নিলয় বলে যে, নীলা বোন, অনেক দিন হয়েছে আমি বাইরে যাই না। ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আজকে বাইরে ঘুরতে যেতে চাই। ঠিক আছে ভাই, তবে তুমি জলদি চলে এসো। ঠিক আছে বোন, কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। আমি তোমাকে 3 বার নাম ধরে ডাকবো, তারপর তুমি দরজা খুলবে। আচ্ছা ভাই, আমি তখনই দরজা খুলবো যখন তুমি আমার নাম ধরে ডাকবে, কিন্তু তুমি জলদি চলে এসো। আচ্ছা বোন। এই কথা বলে নিলয় দৌড়াতে দৌড়াতে বনের ভেতর চলে গেল। এতদিন পর বাইরে বের হতে পেরে তার অনেক সতেজ লাগলো, অনেক ভালো লাগলো। তার শরীর চকচক করতে লাগলো। সে বনের এখানে সেখানে ঘুরতে থাকলো। তখনই বনের মধ্যে এলো এক রাজকুমার। সে বনে এসেছে শিকার করতে, কিন্তু সে শিকার করার জন্য কিছুই পেল না। কিছুক্ষণ পরে সে খুঁজে পায় একটি হরিণ। হরিণটিকে দেখে রাজকুমার তার পিছনে যায়। ততক্ষণে হরিণটি তার বাড়ি ফিরে যাচ্ছে। রাজকুমার দেখতে পেল যে হরিণটি একটি ঘরের সামনে গিয়ে কিছু একটা বলছে। নীলা, দরজা খোলো। নীলা, দরজা খোলো। নীলা, দরজা খোলো। রাজকুমার গাছের পেছন থেকে দেখতে পেল খুব সুন্দরী একজন মেয়ে। নীলা হরিণটিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। মেয়েটি খুবই সুন্দর, আমি আমার চোখ সরাতেই পারছি না, কিন্তু সে এই হরিণটার সাথে কি করে? এরপর রাজকুমার তার রাজপ্রাসাদে চলে যায় এবং পরদিন আবার সেই ঘরের সামনে আসে এবং যেভাবে কাল হরিণ নীলাকে ডেকেছে রাজকুমারও সেইভাবে ডাকে। আর নীলা দরজা খোলে আর দেখে যে খুব সুদর্শন একজন রাজকুমার তার সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমা করবে, আমি কালকে তোমাকে দেখেছি। আমি এই রাজ্যের রাজকুমার, আমার তোমাকে খুব ভালো লেগেছে। ক্ষমা করবেন রাজকুমার, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার তোমাকে খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো? নীলা রাজকুমারকে সবকিছু খুলে বলল। সেটা কোনো ব্যাপার না, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা সেটা বলো। অবশ্যই রাজকুমার, আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু এই কথা আমার ভাইকে জানাতে হবে। তাহলে তাকে বলো এখন আমাকে যেতে হবে। কাল তুমি রাজপ্রাসাদে রাজমেহমান হয়ে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে রাজকুমার চলে গেল। আর নীলার কাছে এইসব স্বপ্ন মনে হলো।
ততক্ষণে নীলার বাড়ি চলে এলো এবং নীলা তাকে সবকিছু খুলে বলল। ভাই, আজকে এই রাজ্যে রাজকুমার এসেছিল। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং আগামীকাল তার প্রাসাদে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সত্যি? তাহলে আমাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত। পরদিন তারা দুজনে রাজপ্রাসাদে গেল। রাজকুমার তাদের দেখে খুবই আনন্দিত হলো এবং তাদেরকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেল। এরপর দিন রাজকুমার নীলাকে বিয়ে করলো। তারপর তারা রাজপ্রাসাদে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন নীলার সৎমা তার জাদুর কাচের বলের মধ্যে দেখতে চাইল যে নীলা ও নিলয় কোথায় আছে। সে দেখতে পেল যে নীলার পরনে রানীদের মতো পোশাক এবং তার সাথে একজন রাজকুমার, আর নিলয় রাজপ্রাসাদের বাইরে ঘাস খাচ্ছে। এসব দেখে তার খুবই রাগ হলো। সে এক বাড়িতে তার কাচের বলটা ভেঙে ফেলল এবং তার মেয়ে শিলাকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুইজন যখন রাজপ্রাসাদে পৌঁছলো তখন দেখতে পেল যে নীলা সেখানে ঘুমিয়ে আছে। সেলিনা তার জাদুর সাহায্যে তার মেয়ে শিলিকে রানীর পোশাক পরিয়ে দিল আর রানী নীলাকে অজ্ঞান করে ফেলল। শিলা, তুমি এখন থেকে এই রাজ্যের রানী, সবকিছুই তোমার। মা, আমরা ধরা পড়ব না তো? না, কখনো না। আমি নীলাকে এখন গভীর জঙ্গলে ফেলে রেখে আসব আর তুমি এখানে থাকবে। আচ্ছা মা। সেলিনা নীলাকে নিয়ে গেল গভীর জঙ্গলে ফেলে আসতে। নীলাকে জঙ্গলে ফেলে সেলিনা আবার রাজপ্রাসাদে ফিরে এলো। এইদিকে নীলাও ফিরে এলো রাজপ্রাসাদে তার বোর্ডের কাছে, কিন্তু শিলা তাকে চিনতে পারে না। আমার ঘরে একটা হরিণ কি করছে? যাও এখান থেকে, যাও বলছি। এটা শুনে নীলয় মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, কি হয়েছে নীলার? সে কেন আমাকে না চেনার ভান করলো? তারপর সে মন খারাপ করে বাগানে চলে গেল, কিন্তু তার কেমন যেন সন্দেহ হলো। তাই সে আবার রাজপ্রাসাদে গেল। সেখানে সে তার সৎমাকে দেখতে পেল। নীলয় তাদের কথা শোনার চেষ্টা করলো। আমি নীলাকে ঘন জঙ্গলে রেখে এসেছি। এখন থেকে তুমি এই রাজ্যের রানী শিলা, সবকিছু চিরদিনের জন্য তোমার। হ্যাঁ মা, আমার অনেক আনন্দ লাগছে। আমি এখন এই রাজ্যের রানী। এখন তোমাকে রাজকুমারের সাথে কথা বলার জন্য প্রস্তুত হতে হবে শিলা। নীলয় আড়াল থেকে সবকিছু শুনতে পেল। এসব শুনে তার চোখের পানি চলে এলো। নীলয় বনে চলে গেল তার বোনকে খুঁজতে, কিন্তু কোথাও তাকে পেল না। বনে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক দরবেশ গাছের নিচে বসে ধ্যান করছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কেমন সাহায্য চাচ্ছ তুমি? আমার বোন এই জঙ্গলে হারিয়ে গেছে, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? দরবেশ চোখ বন্ধ করে ধ্যান করে, এরপর চোখ খুলে বলে, এই দিকে গেলে তুমি তোমার বোনকে জলদি খুঁজে পাবে। আর তোমার সৎমা তোমাকে এই হরিণে পরিণত করেছে, তাই না? এই কথা শুনে নীলয় চুপ হয়ে গেল। আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো? এই জাদুর পানি নিয়ে যাও। যখনই এই জাদুর পানিটা তুমি তোমার সৎ মায়ের শরীরে ছিটিয়ে দেবে, তার সকল জাদু শক্তি চলে যাবে। এখন তুমি এই দিকে যাও এবং রানীকে উদ্ধার করো। এই কথা বলে দরবেশ নীলয়ের গলায় পানির বোতলটা বেঁধে দেয়। আচ্ছা, ধন্যবাদ। এই কথা বলে নীলয় দরবেশের দেখানো পথে হাঁটতে হাঁটতে নীলাকে দেখতে পেল। বোন, তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? আমাদের সৎমা এবং শিলা রাজপ্রাসাদে চলে এসেছে এবং তারা আমাকে জাদু শক্তির সাহায্যে এখানে রেখে গেছে। নীলা, আমি সব জানি, চলো প্রসাদে ফিরে যাই। চলো ভাই, কিন্তু তোমার গলায় ওটা কি? এটা আমাকে একজন দরবেশ দিয়েছে। এটা দিয়ে আমাদের সৎ মায়ের সকল জাদু শক্তি শেষ করা যাবে এবং আমি আবারও মানুষে পরিণত হতে পারবো। এটা তুমি তোমার কাছে রাখো, এটা আমরা সঠিক সময় ব্যবহার করব। অন্যদিকে নীলা ও নীলয় প্রাসাদে চলে আসে। নীলা তার দাসীর মতো কাপড় পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এরপর রাজকুমার যখন তার ঘরে একা ছিল তখন নীলা ও নীলয় লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। রাজকুমার, আমি এসে গেছি। রানী, তুমি এই কাপড়ে কেন? রাজকুমার, আমার সৎমা আমাকে জাদু করে বনে রেখে এসেছিল এবং এখন তারা এই প্রাসাদে বসবাস করছে। সকল সেনাদের ডাকো।
সকল সেনারা সেখানে উপস্থিত হলে রাজকুমার নীলা ও নিলয়ের সাথে রাজদরবারে আসে এবং সেনাদের হুকুম দেয় নকল রানী ও তার দাসীকে রাজদরবারে আনার জন্য। কিছুক্ষণ পর নকল রানী ও তার মা রাজদরবারে আসে এবং দেখে যে রানী নীলা রাজকুমারের পাশে দাঁড়িয়ে আছে। তারা রাগান্বিত হয় এবং নিজেদের আসল রূপে ফিরে আসে। এদেরকে এখনই কারাগারে নিয়ে যাও, এরা রানীকে হত্যার চেষ্টা করেছে। তোর মনে হয় তুই আমাকে কারাগারে বন্দি করবি? কেউ আমাকে ধরতে পারবে না, কেউ না। আমি এখন এই রানীর থেকে প্রতিশোধ নেব। এই কথা বলে সে জাদুমন্ত্র পড়া শুরু করে। তখনই রানী নীলা সেই জাদুর পানি নিয়ে তার উপর দেয় এবং সেলিনার জাদু কোনো রকম কাজ করা বন্ধ করে দেয়। তার খুব রাগ হয় এবং সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরপর সেলিনা ও শিলাকে কারাগারে বন্দি করা হয়। এরপর যখন তাদের সৎমার জাদুর শক্তি চলে যায় তখন নিলয় আবার হরিণ থেকে মানুষ হয়ে যায়। এসব দেখে তারা খুব খুশি হয় এবং এখন তারা সবাই সুখে শান্তিতে বসবাস করে। কি রে রিমি, এমন আস্তে আস্তে কাজ করছিস কেন? একটু দ্রুত হাত চালা। আমার হাত দুটো তো এখনো অনেক ছোট মা। এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করব বলো তো? সেই না হয় বুঝলাম, কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট। তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কি করে শুনি? তুমি যে কি বলো না মা, কথা তো মুখ দিয়েই বলতে হয়। কথা বলতে তো আর কষ্ট হয় না, আর গায়ে বলও লাগে না। পাকা মেয়ে একটা, মুখ না চালিয়ে হাত চালা, কাজে দেবে। রিমি, তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে। শুনেছিস মেঘ কেমন গর্জন করছে? হ্যাঁ মা, আর গল্প করলে হবে না, জলদি জলদি হাত চালাতে হবে, না হলে এগুলো ঘরে তুলতে পারবো না, সব পানিতে ভিজে যাবে। হ্যাঁ রে মা, জলদি হাত চালা, কে জানি তোর বাবা কোথায় বসে আছে। মা, বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে। তুমি নাও মা, গমের বস্তাগুলো ঘরে রেখে আসো। আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না। তোকে তুলতে হবে না রে মা, তুই গমগুলো বস্তায় ভরে দে, আমি ঘরে রেখে আসছি। রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলতো। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল। ওইদিকে রিমির বাবা মাঠে ধান খেতে কাজ করছিলেন। বাতাসের ঝাপটায় ধানের কাণ্ডগুলো দুলছিল। চলো রামুদা, দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো। হ্যাঁ রে দিনু, ধানগুলো মাত্রই এই ফুল দিতে শুরু করেছে। এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে, আর ধান সব চিটে হয়ে যাবে। হ্যাঁ গো রামুদা, এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে দিনু, কি আর করার, বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে। চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে। চলো রামুদা, বাতাস বেড়ে যাচ্ছে, আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। ওই যে দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি, যা হবার পরে দেখা যাবে। হ্যাঁ গো দিনু, চলো চলো, এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না, চলো চলো। এরপর ধান ক্ষেতের পাশ থেকে দ্রুত রামু আর দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল। আয়েশা, ও আয়েশা। ওগো, তুমি এসেছো? আমি কত চিন্তায় ছিলাম জানো, চিন্তায় একেবারে কাঠ হয়ে গেছি। এতে এত ভয় পাওয়ার কি আছে, আমি তো আর ছোট মানুষ নই। ও মা, ভয় পাবো না? আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় তুমি বাইরে, তাই ভয় করবো না? হ্যাঁ গো, বুঝেছি বুঝেছি। তা গমগুলো কি সব ঘরের মধ্যে এনেছো? গমের গায়ে আবার কোনো বৃষ্টির পানি লাগেনি তো? হ্যাঁ, আমি আজই সব পরিষ্কার করে ঘরে তুলেছি, কিন্তু ঘরে তুললে কি হবে বলো? ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ফুটো,
বিভিন্ন জায়গা থেকে পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ গো আয়েশা, তুমি ঠিকই বলেছো। কি করব বলো, এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না, সেখানে আর চাল সরাই করব কিভাবে? বাবা তুমি এসেছো? জানো বাবা, আমার না খুব ভয় করছে। কেন রে মা, তোর ভয় করছে কেন? দেখো না বাবা, বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে। যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে তাহলে আমাদের কি হবে? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। ঘরটার যে অবস্থা, ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব, কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে। রিনি মা, মা আমার, তুই আমার কাছে এসে বস। অত ভয় পেতে হবে না, আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি। দেখো না মা, বাইরে কি জোরে ঝড় করছে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায় তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না। আরে ঠিকই বলেছিস, ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে। থাক, অত মন খারাপ করো না তুমি। তুমি কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখোনি, টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না। থাক বাবা, অত চিন্তা করো না, আমি আর ভয় পাবো না বাবা। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরে বাবা রে বাবা, পাকা বুড়িটার কথা শোনো, মেয়েটা আমার সান্ত্বনা দেওয়া শিখে গেছে। তুমুল বেগের ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করল। এরপর ঝড় ততক্ষণে তীব্র হয়ে উঠেছে। গাছের ডালপালা ভেঙে পড়েছে, ধানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে, উঠানে বৃষ্টির পানি ঢুকেছে। বাবা দেখো, বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে, গাছের আমগুলো সব আছড় খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা, ধানগুলো তো মনে হচ্ছে সব মাটিতে নুয়ে পড়েছে। বাবা, এত জোরে কিসের শব্দ হলো? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, এ কি সর্বনাশ হলো আমাদের, এ কি সর্বনাশ হলো আমার। ও বাবা, অমন করে কাঁদছো কেন? কি হলো বাবা? ওগো, আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে। হায় হায় হায়, একটা মাত্র আম গাছ ছিল, সেটাও গেল, রান্নাঘরটাও গেল। বাবা, ও বাবা, মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল। এবার এবার আমি পাকা আম কোথায় থেকে খাবো বাবা? হ্যাঁ রে, আমাদের কপাল থেকে সবকিছুই চলে গেল রে মা। ধান নষ্ট হয়ে গেল, দুবেলা দুমুঠো ভাতও যে কপালে জুটবে না রে। এই কালবৈশাখীর ঝড় তো আমাদের সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? কি করে সবকিছু ঠিক করব? কেঁদো না গো, কেঁদো না, কেঁদে আর কি হবে বলো, যা হবার তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায়, তাহলে যে মাথা গোঁজার ঠাঁইটুকু চলে যাবে আমাদের। ওগো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখো উনি আমাদের সর্বহারা করবেন না। এইভাবে সারা রাত বৃষ্টি হলো। পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো। চারদিকে যেন ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো গাছ গোড়া থেকে উপরে উঠে আছে। আয়শা, ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি মাঠের দিকে যাচ্ছি, তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো। ওগো, সাবধানে যেও, চারদিকে পানি জমে গেছে, দেখে শুনে যেও কেমন। হ্যাঁ, তা তো যাবো। হায় হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হলো, সারা জমির ধানগুলো তো পানির নিচে, এ কি সর্বনাশ হলো। কেঁদো না গো রামুদা, কেঁদো না, দেখো সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে, কেঁদো না তুমি। দিনু, এই ধানই ছিল আমার শেষ ভরসা, ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব,
কিন্তু কি অবস্থা দেখ ভাই, আমার সব সম্পদ সবকিছুই শেষ হয়ে গেছে আমার। রামুদা, সবাই ফসল করে, তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো, সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে। হ্যাঁ রে বিনু, তাই তো দেখছি, কিন্তু কি করব বল, আমি তো নিজেকে সামলাতে পারছি না। শোনো রামুদা, যা হবার হয়ে গেছে, এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ রে বিনু, সারা বছরের ভাত ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে। হ্যাঁ রামুদা, চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি। মা, ও মা, এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না? কি করে খাবি বল, একটাই তো গাছ ছিল, সেটাও তো ঝড়ে ভেঙে পড়ছে। এই সর্বনাশা কালবৈশাখী ঝড় তো আমাদের থেকে সবকিছু কেড়ে নিল মা। অমন করে বলিস না মা, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে। চল তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করি, কাল থেকে তো সবাই না খাওয়া, কটা ভাত রান্না করতে যেতে হবে। হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো। কি গো, ধানের কি অবস্থা? আছে পানির নিচে, আর কি অবস্থা হবে? ওগো, সব ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না গো, পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে, আর পানি যদি না নামে তাহলে সব ধান পচে যাবে, কিছুই আনতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো, ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো, ধান গাছগুলো দৃশ্যমান হলো, যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত। আয়েশা, চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি, যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে, তাই না? হ্যাঁ চলো গো। ওগো দেখো, কত ঝড় বৃষ্টি কাদা পানির মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ গো, আমরা শুধু শুধুই হায় হায় করি, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো। হ্যাঁ গো, আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। বাবা, ফসলের এত ক্ষতি হলো, তারপরেও তুমি আবার ফসল লাগাবে? বাবা, তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে মা, জীবনে কত উত্থান পতন আসবে, তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, ঝড় হবে, ফসলের ক্ষতি হবে, কিন্তু দুঃসময়ও পার হয়ে যাবে। জীবনেও ঝড় আসে বাবা, কষ্টও আসে, কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সবকিছুই সহজ হয়। হ্যাঁ রে পাকা বুড়ি, তুই তো সবই বুঝিস। শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বুনে, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, কখনো আবার খরা, এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে। এক গ্রামে বাস করত এক বুড়ি। সে একটা বিশাল মাঠের এক কিনারে একটি কুঁড়ে ঘরে বাস করত। তার ঘরের চতুর্দিকে ছিল অনেক বাতাবি লেবুর গাছ। সেই লেবু বিক্রি করে সে খেয়ে পরে বেঁচে থাকত। তার কেউই ছিল না, সে একা একা বাস করত। আজকাল লেবু কয়টা ব্যবসা হলে কয়েকটা দিন ভালোভাবে চলে যাইব।
একদিন এক পরী বুড়ির গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। বাহ, গ্রামটা তো খুব সুন্দর। কি সুন্দর বাতাবি লেবুর ঘ্রাণ। কোথা থেকে আসছে লেবুর ঘ্রাণটা? ওই তো, ওই বাড়ি থেকে আসছে ঘ্রাণটা। ইস, কি সুন্দর লেবুর ঘ্রাণ। আমার খুব খেতে ইচ্ছে করছে। শুনছেন? কেউ বাড়িতে আছেন? কেউ আছেন বাড়িতে? কে কে ডাকে আমারে? আমি বুড়িমা। কে তুমি? আপনি আমাকে চিনবেন না। আমার নাম নয়নতারা। নয়নতারা, খুব সুন্দর নাম। তুমিও দেখতে খুবই সুন্দর, কিন্তু আমারে ডাকতাছো কেন? কি দরকার আমারে? বুড়িমা, আমি অনেক দূর থেকে এসেছি। এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আপনার গাছের বাতাবি লেবুর ঘ্রাণে আমার ক্ষুধা পেয়ে গেছে। খুব খেতে ইচ্ছে করছে। আমাকে কি আপনি খাবার আর আপনার গাছের বাতাবি লেবু খেতে দিবেন বুড়িমা? হ্যাঁ, অবশ্যই দিমু। দিমু না কেন? অবশ্যই দিমু। আসো আসো। এই নেও মা, আমার কাছে এই খাওন ছাড়া আর কোনো খাওন নাই। আর এই লেবুটা তুমি লইয়া যাও। বুড়িমা, আমি খাবার খেয়ে ফেললে আপনি কি খাবেন? তুমি খাও মা, তোমার খিদা লাগছে। তুমি আমার অতিথি, আমি পরে কিছু খাইয়া নিহুনি। বুড়িমা, আপনি আমাকে যেভাবে আন্তরিকতার সাথে অতিথি আপ্যায়ন করলেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি। বুড়িমা, আমি আসলে একজন পরী। পরী? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। সত্যি তুমি পরী? জি বুড়িমা, আমি একজন পরী। আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই নিন, এটা একটা জাদুর লেবু। এই লেবুটাকে আপনি আপনার কোনো একটা লেবু গাছের নিচে পুঁতে রাখুন। প্রতিদিন সন্ধ্যায় তুলে আনবেন এবং লেবুটাকে কাটলে এর মধ্যে আপনি প্রতিদিন অনেক টাকা পাবেন। আপনাকে লেবু বিক্রি করতে হবে না। আপনার বাকি জীবনটা আরামে কেটে যাবে। আর হ্যাঁ, এই নিন ছুরি। এই ছুরিটা দিয়েই আপনার এই লেবুটাকে কাটতে হবে। এটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে এই লেবুটাকে কাটা যাবে না। আর এই ছুরি দিয়ে এই লেবুটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু কাটা যাবে না। কিন্তু আমি গরিব মানুষ। আমার কুড়ে ঘর থাইকা যদি কেউ এইটা চুরি কইরা নিয়ে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন বুড়িমা, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ আপনার থেকে এই লেবুটা কখনোই চুরি করতে পারবে না। সন্ধ্যা তো হইয়া গেল, যাই দেখি লেবুটা নিয়ে আসি। আরে
সত্যি তো অনেক টাকা, আমার বিশ্বাস হইতাছে না। সত্যি এত টাকা? হ্যাঁ সত্যি। এভাবে বুড়ি প্রতিদিন অনেক টাকা পেতে লাগলো। বুড়ি আর এখন লেবু বিক্রি করতে বাজারে যায় না। এখন বুড়ি প্রতিদিন অনেক ভালো ভালো খায় এবং আরাম করে। বুড়ি আগের থেকে অনেক মোটা তাজা হয়ে যেতে লাগলো। আচ্ছা ছোটনের মা, বুড়িমার খবর কি কিছু জানো? কেমন আছে? সুস্থ নাকি অসুস্থ? বুড়িমা কেমন আছে তা আমি কিভাবে জানবো? কেমন আছে তা জেনে আমার কি হবে? কি হবে আবার কেমন কথা? তার কেউ নাই, আমাদের উচিত তার একটু খোঁজ খবর নেওয়া। আচ্ছা, নিব খোঁজ খবর। এখন বলেন, বুড়িমার কথা কেন মনে পড়েছে? না মানে, বুড়িমা তো আমার দোকানে লেবু বিক্রি করতে আসতো, কিন্তু কিছুদিন ধরে আসছে না। শেষ যেদিন এসেছিল সেদিন একটু অসুস্থই লাগছিল তাকে। আমি সময় পাই না, তুমি একটু খোঁজ খবর নিও তো, আমাদেরই তো প্রতিবেশী, তাই না? আচ্ছা, নিব খোঁজ খবর। একদিন সন্ধ্যায় ছোটন নামের একটা ছেলে বুড়ির বাড়ির সামনের মাঠে খেলা করছিল। খেলতে খেলতে তার ফুটবলটা বুড়ির বাড়ির ভেতরে ঢুকে গেল। ছোটন ফুটবল আনার জন্য বুড়ির বাড়ির ভেতরে গেল। সে দেখতে পেল বুড়ি লেবু গাছের সামনে এবং তার হাতে একটা সোনালী লেবু সে মাটি থেকে খুঁড়ে এইমাত্র বের করেছে। ও বুড়ি দাদি, এইটা কি তোমার হাতে? এইটা লেবু। তুই এই সন্ধ্যাবেলা এখানে কি করস? বাড়ি যা, আমার বল আসছে এখানে, ওইটা নিতে আসছি। ছোট কি এই কথা কাউরে কইয়া দিব না? ও ছোট মানুষ, মনে হয় খেয়াল করব না। মা, আমি এসব খাবো না। কেন? এগুলো এত ভালো খাবার, খাবি না কেন? এসব তোর সব পছন্দের খাবার। মা, আমি সোনালী লেবু খাবো। সোনালী লেবু? হ্যাঁ, সোনালী লেবু বুড়ি দাদির কাছে আছে। দেখতে একেবারে পুরো সোনালী লেবুর মতো চকচক করে। আমি সেই লেবু খাবো। আচ্ছা ঠিক আছে, এনে দেব, এখন এগুলো খা। একবার বুড়ির বাড়ি গিয়ে দেখতে হবে ব্যাপারটা আসলে কি। কেমন আছো বুড়িমা? তোমার কথা খুব মনে পড়লো, তাই দেখতে এলাম। এই তো ভালোই আছি। তা তোমরা সবাই ভালো তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। ছোটনের বাবা আপনার কথা বলছিল কাল রাতে। আপনি অনেকদিন বাজারে লেবু বিক্রি করতে যান না, আর শেষ যেবার গিয়েছিলেন তখন নাকি একটু অসুস্থ ছিলেন। শুনে আমার খুব খারাপ লেগেছে, তাই দেখতে চলে এলাম সকাল না হতেই। বুড়িকে দেখে তো আগের চেয়ে অনেক বেশি মোটা তাজা মনে হচ্ছে। ঘরে এত ভালো ভালো খাবার, এত টাকা কোথায় পেল? তাহলে কি ছোটন ঠিকই রেখেছে? নজর রাখতে হবে বুড়ির উপর। তাহলে আমি যাই বুড়িমা, তুমিও আমাদের বাড়ি এসো কিন্তু। আইসা যা মনে, তুমিও আইসো মাঝে মাঝে।
কিসের শব্দ হইল? দেখি তো, কোন চোর টোর কিনা। হায় হায়, গর্তটা খোঁড়া, লেবুটা কি চুরি হইয়া গেল। এখন থেকে এই লেবুটা আমার। আমি প্রতিদিন এতগুলো টাকা পাবো। জলদি লেবুটা কাটি। তোমরা কারা? আমাকে মারছো কেন? এই লেবুর আসল মালিকের কাছে লেবু দিয়ে আয়, নইলে আমরা তোকে মারতেই থাকবো। লেবুর মালিক তো আমি। আবার মিথ্যা কথা? জলদি চল, নইলে আমরা তোকে মারতেই থাকবো। আহ আহ, যাচ্ছি যাচ্ছি। এই নাও বুড়ি, তোমার লেবু। তাহলে তুমি চুরি করছিলে আমার লেবু, ছোটনের মা? হ্যাঁ, উনি চুরি করেছিল আপনার লেবু। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি ছাড়া এই লেবুর মালিক আর কেউই নয়। যদি কেউ এই লেবু চুরি করে তাহলে আমরা এভাবেই লেবু আপনার কাছে দিয়ে যাব। আপনি যতদিন বেঁচে থাকবেন এই লেবুর মালিক শুধুমাত্র আপনিই থাকবেন। কয়েক মাস পর একদিন সকালে বুড়ি দেখতে পেল যে তার লেবুটি আবার চুরি হয়ে গেছে।